ভাষায় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজ আমার আলোচনার বিষয় সমাসের শ্রেণীবিভাগ, এবং শ্রেণীবিভাগ করার পরে সময় পেলে আমি যে কোনো একটা সমাস নিয়ে আলোচনা করব। তো দেখুন, সমাসের শ্রেণীবিভাগ অর্থাৎ সমাস কাকে বলে আমি তোমাদের বলেছি। তারপরে সমাস সংক্রান্ত যে পরিভাষাগুলো আছে, যেমন সমস্যমান পদ, সমস্ত পদ, সমাস বা সমাসবদ্ধ পদ, তারপরে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তারপরে পূর্বপদ ও উত্তর পদ, এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সেই সঙ্গে সন্ধি ও সমাসের পার্থক্যটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এবার সমাসের শ্রেণীবিভাগ। তো বাংলা ভাষায় মোট 8 রকমের সমাসের প্রচলন লক্ষ্য করা যায়। ওরকম 8 রকম। তো সেটা কি কি? যেমন 1 নম্বরে যদি আমি বলি কর্মধারায় সমাস, 2 নম্বর তৎপুরুষ সমাস, 3 নম্বর দ্বন্দ্ব সমাস, 4 নম্বর বহুব্রী সমাস, 5 নম্বর দ্বিগু সমাস, 6 নম্বর নিত্য সমাস, 7 নম্বর আলোপ সমাস এবং 8 নম্বর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। তো এই হলো সমাসের শ্রেণীবিভাগ। তো বিষয় হচ্ছে যে আমাদের যিনি একজন পণ্ডিত, ভাষাতত্ত্বের উপরে যার অগাধ দখল, সেই রকম একজন মানুষ, তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাকে আমরা বলি ভাষাচার্য। তাহলে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই বাংলা যে সমাসগুলি, এই বাংলা সমাসগুলিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অর্থাৎ ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটাকে মোট 3টি ভাগে ভাগ করেছে। এই বিষয়টা কিন্তু অনেকের জানা নাই। এই বিষয়টা আমি নতুন করে একটু বলে দিচ্ছি। তো এই 3টি বিষয় হচ্ছে, যেমন পরীক্ষার ক্ষেত্রে যদি আসে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই 8 ধরনের সমাসকে, এই যে 8 প্রকার সমাস আমি বললাম, এই 8 প্রকার সমাসকে কয়টা ভাগে বিভক্ত করছে, তখন তোমরা লিখবে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় মোট এই সমাসগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। কি কি? 1 নম্বর হচ্ছে সংযোগমূলক সমাস, যেমন দ্বন্দ্ব সমাস। 2 নম্বর হচ্ছে ব্যাখ্যামূলক সমাস বা আশ্রয়মূলক। এর মধ্যে কি কি সমাস আছে? তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, অলোপ, নিত্য ও বাক্যাশ্রয়ী। এইগুলো হচ্ছে ব্যাখ্যামূলক বা আশ্রয়মূলক সমাস। আর 3 নম্বর হচ্ছে বর্ণনামূলক, যেমন বহুব্রী। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমস্ত সমাসগুলিকে 3টি ভাগে ভাগ করেছে। কি কি? এক হচ্ছে সংযোগমূলক, সংযোগ, সংযোগমূলক, 2 হচ্ছে ব্যাখ্যামূলক এবং 3 হচ্ছে বর্ণনামূলক। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে ডক্টর সুনীতি কুমার সমাসকে 3টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সংযোগমূলক, এই সংযোগমূলকের মধ্যে একটি মাত্র সমাস, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে সংযোগমূলক সমাস। আর ব্যাখ্যামূলক বা যেটা হচ্ছে আশ্রয়মূলক, ব্যাখ্যামূলক বা আশ্রয়মূলক, এটাকে তিনি যেমন তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, আলোপ, নিত্য, বাক্যাশ্রয়ী, এইগুলোকে নিয়ে তিনি বলেছেন ব্যাখ্যামূলক। আর বর্ণনামূলককে শুধু বহুব্রী সমাসটাকে বর্ণনামূলক বলেছেন। তো এবার আমি দেখো আজকে তোমাদের এই সমাসের মধ্য থেকে একটি সমাস নিয়ে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা
তোমাদের যে সমাসটা আমি আজকে আলোচনা করব তোমাদের জন্য, সেটা হচ্ছে কর্মধারায় সমাস। তো কর্মধারায় সমাস কাকে বলে, যে কোনো জিনিসের আগে যদি সংজ্ঞা জানা যায় তাহলে সেই বিষয়টা কিন্তু অত্যন্ত ইজি হয়ে যায়। প্রথমত, আমি যদি কোনো বিষয় সম্পর্কে আমার ধারণা না থাকে তাহলে সেই জিনিসটা সম্পর্কে আমার জ্ঞান লাভ করা খুব কঠিন হয়। তো সেই ক্ষেত্রে আমি কর্মধারায় সমাস কাকে বলে, তো আমরা সাধারণভাবে বলবো যে যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় এবং সমাস শেষে উভয় পদের অর্থই প্রাধান্য পায়, তাকে আমরা বলবো কর্মধারায় সমাস। আমি আরেকবার বলছি যে যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং সমাসবদ্ধ পদে পরস্পরের অর্থই প্রাধান্য থাকে, তাকে আমি বলবো কি সমাস না কর্মধারায় সমাস। আরেকবার বলছি তোমাদের বোঝার স্বার্থে, যে সমাসের পূর্বপদ সাধারণত উত্তর পদের বা পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং সমাস নিষ্পন্ন পদটি উভয় পদেরই অর্থকে প্রাধান্য রাখে, তাকে আমরা বলছি কর্মধারায় সমাস। যেমন একটি উদাহরণ যদি আমি দিই, কাঁচা মিঠে। ধরো আমি একটা লিখলাম কাঁচা মিঠে, কাঁচা মিঠে, এটা সমান সমান কি হবে, কাঁচা মিঠে। যদি আমি কথাটা লিখি তাহলে কাঁচা মিঠে কথাটা লিখতে কি হবে, এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে করতে হবে কাঁচা অথচ মিঠে, এটা হলো কাঁচা মিঠে। অর্থাৎ কাঁচা অথচ মিঠে বা কাঁচা ও মিঠে এটা হয় না, কাঁচা অথচ মিঠে এটাই হয়। কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে সমান সমান হলো এই কাঁচা মিঠে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে কাঁচা, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, আর মিঠেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে এটা পূর্বপদ, আর এটা হচ্ছে মিঠেটা হচ্ছে পরপদ। নিশ্চয় বুঝতে পারছো? তাহলে আমি বলেছিলাম যে যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে কাঁচাটা কি একটা বিশেষ গুণ, আমরা জানি যে বিশেষণ কাকে বলে, অর্থাৎ যে পদ দ্বারা বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় বিশেষণ। বিশেষণ মানে দোষ গুণ অবস্থা বোঝায় অন্য পদে। অন্য পদ বলতে যে পদ দ্বারা বিশেষ্য পদে অর্থাৎ নাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ। তাহলে এখানে কাঁচা কথাটি, এই যে মিঠেটা হচ্ছে মিঠের কি হয়েছে, মিঠের পূর্বপদ হিসাবে ব্যবহৃত হয়েছে। দেখুন কাঁচা মিঠে একসঙ্গে এই মিঠের পূর্বে বসেছে, তাহলে এটা বিশেষণ রূপে কাজ করছে এই মিঠে। এই কারণে বলা হচ্ছে যে পদ যে সমাসের পূর্বপদ পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হবে এবং সমাস শেষে দুটো পদেরই অর্থ প্রাধান্য হবে। দেখো এখানে কাঁচা এবং মিঠে দুটোই কিন্তু এখানে প্রাধান্য আছে। তা এটাই হচ্ছে তোমার কি সমাস বললাম, কর্মধারায় সমাস। তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে কর্মধারায় সমাস। কর্মধারায় তাহলে কর্মধারায় এই সমাসটা আমরা আজকে আলোচনা করছি। তাহলে কর্মধারায় সমাসের আমি সংজ্ঞা দিলাম কি, যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং সমাস নিষ্পন্ন পদে দুটো পদেরই অর্থ প্রাধান্য থাকে। যেমন একটা উদাহরণ দিলাম, যেমন কঠোর অথচ কমল হলো কঠোর কমল। যদি আমি বলি যা সহজ তাই সরল, যা সহজ তাই সরল, এটা সহজ সরল। তাহলে এইগুলো হচ্ছে এই কর্মধারায় সমাসের উদাহরণ। এবার এই কর্মধারায় সমাসের কয়েকটি ভাগ আছে, সেটি আমি আজকে তোমাদের
যতদূর সম্ভব আলোচনা করে দেব। তো কর্মধারয় সমাজের ভাগ হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস এক, দ্বিতীয়ত হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, তৃতীয়ত হচ্ছে উপমান কর্মধারয় সমাস, চতুর্থ হচ্ছে রূপক কর্মধারয় সমাস, পঞ্চমত হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো আমাদের একটি বিষয় জানা খুবই দরকার যে এই সমাস গঠন করতে গেলে অনেক সময় আমরা দেখি দুটি বিশেষণ পদের মধ্যে সাধারণ কর্মধারয় সমাস গঠিত হয়ে থাকে, দুটি বিশেষণ পদের মধ্যে। যেমন যা সহজ তাই সরল, সহজ সরল, কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে, কঠোর অথচ কোমল, কঠোর কোমল, যিনি গণ্য তিনিই মান্য, গণ্যমান্য, যাহা স্নিগ্ধ তাহাই উজ্জ্বল, স্নিগ্ধোজ্জ্বল, তারপরে বিষাদ অথচ মধুর, বিষাদ মধুর। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে দুটি বিশেষ্য পদের মধ্যে সাধারণত কর্মধারয় সমাস, দুটি বিশেষ্য পদের মধ্যে, যেমন দুটি বিশেষণ পদের মধ্যে সাধারণ কর্মধারয় সমাস হয়, দুটি বিশেষণ পদের মধ্যে যেমন হলো বললাম যে যাহা সরস, যা সহজ তাই সরল, সহজ সরল, যাহা কাঁচা তাহাই মিঠা, কাঁচা মিঠে, যাহা কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে, কঠোর অথচ কোমল, কঠোর কোমল, তারপরে তোমার যিনি গণ্য তিনিই মান্য, গণ্যমান্য, তারপরে যাহা স্নিগ্ধ তাহাই উজ্জ্বল, স্নিগ্ধ উজ্জ্বল, যাহা বিষাদ অথচ মধুর, বিষাদ মধুর। এগুলো হচ্ছে দুটি বিশেষণ পদের মধ্যে সাধারণ কর্মধারয় সমাস হলো। তাহলে সাধারণ কর্মধারয় সমাস দুটি বিশেষণ পদের মধ্যে হতে পারে, দুটি বিশেষ্য পদের মধ্যে হতে পারে, আবার একটি বিশেষণ ও একটি বিশেষ্য পদের মধ্যে কর্মধারয় সমাস হতে পারে। তাহলে সাধারণ কর্মধারয় সমাসটার মধ্যে কিন্তু আবার তিনটে ভাগ আছে, এইটা একটু ভালো করে বুঝে নাও। সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে ভাগ আছে, যে একটা হচ্ছে বিশেষণ, বিশেষণ ও বিশেষণ, বিশেষণ ও বিশেষণ, এক নাম্বার বিশেষণ ও বিশেষণ, একটা এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে বিশেষ্য, বিশেষ্য ও বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য, তিন হচ্ছে একটি বিশেষ্য, একটি বিশেষণ, একটি বিশেষ একটি বিশেষণ এরকম, অথবা এটা একটি বিশেষণ একটি বিশেষণ এরকম হতে পারে। তাহলে সাধারণ কর্মধারয় সমাস এর উদাহরণ আমরা কর্মধারয় সমাস বললাম যে যখন যে সমাসের পূর্বপদ পরপদের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় এবং সমাস শেষে দুটি পদেরই অর্থ প্রাধান্য থাকে, তাকে আমরা বললাম কর্মধারয় সমাস। এবার আমাদের যে সাধারণ কর্মধারয় সমাসটা তিন ভাগে হয়। যেমন পূর্বপদ, এই যে এইটা বিশেষণ ও বিশেষণ, অর্থাৎ যেমন আমি বলি যদি সহজ, যেমন আমি যদি বলি যা সহজ তাই সরল, এখানে আমরা দেখছি কি যে এই সহজ আর এই সরল এটা দুটোই কিন্তু কি যাহা সহজ তাই সরল। তাহলে এখানে আমরা কি দেখছি, যাহা সহজ তাই সরল, এটা হচ্ছে দুটি কি পদ, দুটি পদই হচ্ছে কি দুটি বিশেষণ পদের মধ্যে সাধারণ সম্পাদনা সমাস। তাহলে এখানে দুটি হচ্ছে বিশেষণ পদ, এই সহজ এবং সরল দুটো হচ্ছে বিশেষণে মিলে পদ। তাহলে আমরা সংজ্ঞায় কি বলতে পারি যে সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ এবং সমাস শেষে দুটো পদেরই অর্থ প্রাধান্য থাকে, তাকে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাসের একটি ভাগ, সেটা হচ্ছে বিশেষণ ও বিশেষণ দ্বারা। এবার অনুরূপভাবে একটি পদ দুটি পদই বিশেষ্য, যেমন দুটি পদ যদি বিশেষ্য হয়, তেমন কেমন যিনি পিতা তিনিই দেব, পিতৃদেব। তাহলে এখানে যিনি পিতা তিনিই দেব,
এই দুটি বিশেষ হচ্ছে যিনি পিতা, যিনি পিতা তিনি দেব, তাহলে হলো পিতৃদেব। যিনি পিতা তিনি দেব হলেন পিতৃদেব। তাহলে এই পিতা হচ্ছে বিশেষ্য পদ, দেব হচ্ছে বিশেষ্য। তাহলে দুটি বিশেষ্য পদের যখন হচ্ছে দুটি বিশেষ্য পদ মিলেও কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হয়। যিনি পিতা তিনি দেব, পিতৃদেব। আরো থাকতে পারে কি, যিনি ডাক্তার তিনি বাবু, ডাক্তার বাবু। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। যিনি সম্রাট তিনি কবি, সম্রাট কবি। এরকম কিন্তু থাকছে। আবার যদি দেখা যাচ্ছে কোনো প্রথমটা বিশেষ্য হলো, পরেরটা বিশেষণ হলো, এইরকম ভাবেও কিন্তু কি হচ্ছে আমাদের সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে। যেমন নীল যে পদ্ম, তার নীল কথাটা কি, নীল হচ্ছে বিশেষণ আর পদ্ম হচ্ছে বিশেষ্য, তাহলে নীল যে পদ্ম, নীল পদ্ম। আবার লাল যে জবা, তাহলে জবাটা হচ্ছে বিশেষ্য, লালটা হচ্ছে বিশেষণ, তাহলে লাল যে জবা, লাল জবা। আচ্ছা, ঝরা যে পাতা, তাহলে ঝরাটা হচ্ছে বিশেষণ, পাতাটা হচ্ছে বিশেষ্য। তাহলে এইরূপ আমরা দেখছি যে প্রথমটি বিশেষণ হচ্ছে আর পরেরটি বিশেষ্য, এইভাবে হতে পারে। আবার প্রথমটি হয়তো বিশেষণ, পরেরটি বিশেষ্য, এইভাবেও হতে পারে। এইভাবে আমরা এই সাধারণ কর্মধারয় সমাজটা আমরা গঠন করে থাকি। এইবার একটা বিষয় যেটা আমরা জানবো, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে এই বিষয়টি আমি জানিয়ে আজকের মতো ক্লাসটা অফ করো, পরের দিন আবার শোবো। সেটা হচ্ছে যে 2 নম্বরে ছিল উপমিত কর্মধারয় সমাস, তারপর 3 নম্বরে ছিল উপমান কর্মধারয় সমাস, তারপর ছিল রূপক কর্মধারয় সমাস, এবং পরেরটা ছিল মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা এই উপমিত কর্মধারয় সমাস বা উপমান কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস এবং রূপক বা মধ্যপদলোপী কর্মধারয় সমাস যখন আমরা আলোচনা করবো, জানবো, তখন আমাদের একটা বিষয় জানতে হবে। সেই বিষয়টি না জানলে কিন্তু আমরা এই সমাস নির্ণয় করতে পারবো না। সেই বিষয়টি খুব মনোযোগ সহকারে শোনো, এবং এটা কিন্তু একটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, যে এই তোমার উপমিত, উপমান, রূপক এবং এই সমাসগুলো করতে হলে আমাদের কি বিষয়গুলো জানার প্রয়োজন থাকে। তো এখানে আমাদের 4টি বিষয় জানার দরকার। 4টি বিষয়ের মধ্যে এই সমাস করতে হলে উপমিত, উপমান, রূপক এগুলো করতে হলে আমাদের 4টি বিষয় জানার দরকার। একটা হচ্ছে উপমা, উপমা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উপমান। 3 নাম্বার হচ্ছে সামান্য ধর্ম, আর 4 নাম্বার হচ্ছে সাদৃশ্যবাচী শব্দ, সাদৃশ্যবাচী শব্দ। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার। তাহলে উপমা কাকে বলে, উপমান কাকে বলে, সামান্য ধর্ম কাকে বলে, আর সাদৃশ্যবাচক শব্দ কাকে বলে, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের ধারণা না থাকলে কিন্তু আমরা সমাস করতে পারবো না, পরীক্ষার খাতায় কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তো আমি প্রথম উপমা কথার অর্থ হচ্ছে কি, যে দুটি বিষয়ের মধ্যে, দুটি ভিন্ন জাতীয় বিষয়ের মধ্যে তারা সকল দিক থেকে আলাদা থাকবে, কিন্তু একটি মাত্র গুণ বা সামান্য ধর্মের জন্য তাদের মধ্যে সাদৃশ্য করা হয়, তাকে বলা হয় উপমা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে উপমা কাকে বলে। যেমন আমি যদি বলি মেয়েটির মুখ তাদের মতো সুন্দর, এখান থেকে আমি এই 4টে জিনিস কিন্তু দেখিয়ে দেবো, এই 4টে জিনিস কিন্তু এর মধ্যে দেখিয়ে দেবো। তাহলে মেয়েটির মুখ চাঁদের মতো সুন্দর, এখানে দুটি বিষয় আছে, একটা হচ্ছে মেয়েটির মুখ আর একটা হচ্ছে চাঁদের মতো সুন্দর। দুটি বিষয়ের মধ্যে 4টি বিষয় রয়েছে। কি কি? উপমা আছে। উপমা কাকে বলে? যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়। উপমা যাকে তুলনা
করা হয়, যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমা। তাহলে এখানে আমি কাকে তুলনা করেছি? মেয়েটির মুখ তুলনা করেছি কার সঙ্গে? চাঁদের সঙ্গে। তাহলে মেয়েটির মুখ হচ্ছে উপমা, অর্থাৎ যাকে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমা। আর উপমান কাকে বলা হচ্ছে? যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে, চাঁদের মতো। তাহলে এটা হচ্ছে উপমান। নিশ্চয় বুঝতে অসুবিধা নয় যে আমি এখানে মেয়েটির মুখ চাঁদের সঙ্গে তুলনা করি, তাহলে মেয়েটা হচ্ছে উপমা। যাকে তুলনা করা হবে সেটি হচ্ছে উপমা, আর যার সঙ্গে তুলনা করা হবে সেটি হচ্ছে উপমান। আর দুয়ের মধ্যে যে সাদৃশ্য করা হবে কার সাথে? যেমন এই যে সুন্দর কথাটি, এই সুন্দর কথাটি হচ্ছে সামান্য ধর্ম। কেননা এই মেয়েটির মুখও সুন্দর, চাঁদও সুন্দর। তাহলে দুটোর মধ্যে যে সাদৃশ্য করা হয়েছে সেটা হচ্ছে সুন্দর দ্বারা, এটা হচ্ছে সামান্য ধর্ম। আর এই যে মত, এটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, এটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে আমরা চারটে বিষয় জানতে হবে এই উপমিত, উপমান এবং রূপক করতে হলে। তার মধ্যে যাকে আমরা তুলনা করবো সেটা হচ্ছে উপমেয়, যার সঙ্গে তুলনা করবো সেটা হচ্ছে উপমান, আর দুটোর মধ্যে দিয়ে যার সাদৃশ্য রচনা করবো যে যে শব্দের সাহায্যে, অর্থাৎ যে শব্দের সাহায্যে আমরা দুটোর মধ্যে সামান্য ধর্মটা দেখাবো সেটা হচ্ছে সামান্য ধর্ম। আর যার সাহায্যে, যে শব্দের সাহায্যে আমরা এই দুটো বাক্যকে জুড়ব, হ্যাঁ, যেমন মতো, যেন ইত্যাদি এরকম শব্দ হচ্ছে সাদৃশ্যবাচী শব্দ। তাহলে এই চারটে বিষয় আমাদের জানা অবশ্য কর্তব্য। এবার সাদৃশ্য কাকে বলা হয়? সাদৃশ্যটা কাকে বলা হয় সেটা আমি বলে দিচ্ছি। যে যখন দুটি বিসদৃশ মানে কি? দুটো জিনিস আলাদা। যখন দুটি বিসদৃশ বস্তুর মধ্যে তুলনা করা হয়, কিন্তু দুটো আলাদা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তাদের গুণ ধর্ম সব কিছুই আলাদা থাকবে, কিন্তু একটি মাত্র গুণ বা সামান্য ধর্মের জন্য তাদের মধ্যে একটা সূক্ষ্ম সাদৃশ্য রচনা করা হয়, তাকে বলা হয় উপমা। যেমন মেয়েটি একটা পৃথিবীর কোনো একটা মানুষ, একটা প্রাণী। মেয়েটা হচ্ছে পৃথিবীর একজন প্রাণী, তার খাওয়া পড়া সব কিছু আছে, তার যে গুণ, তাদের সে গুণ কিন্তু নাই। তাদের মধ্যে শুধু একটা মাত্র সৌন্দর্য আছে, আর মেয়েটির মধ্যেও সুন্দর আছে, কিন্তু মেয়ের সঙ্গে চাঁদের কিন্তু অন্যান্য বিষয়ে অমিল। যে এই জন্য বলেছে যে দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে সকল দিক থেকে অমিল থাকা সত্ত্বেও যখন একটি মাত্র গুণের সাথে তার বিষয়টি দেখানো, তখন তাকে বলা হয় সাদৃশ্য। তেমনি আকাশের চাঁদ আর মেয়ের মধ্যে হাজার হাজার পার্থক্য রয়েছে, কিন্তু একটি মাত্র মিল আছে, সেটি হচ্ছে সুন্দর। এই জন্য এই একটি মাত্র যে শব্দ সামান্য ধর্মের জন্য তাদের মধ্যে সাদৃশ্য রচনা করা হয়েছে। তাহলে আমরা প্রথমে জানবো যে উপমা হচ্ছে কি। যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমা, যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, যে ধর্মের জন্য তাদের মধ্যে মিল বা অমিল দেখানো হয় সেটা হচ্ছে সামান্য ধর্ম, আর যে শব্দের সাথে তাদের মধ্যে এই মিলবন্ধরা সুন্দর করে তোলা হয় তাকে বলা হচ্ছে সাদৃশ্যবাচী শব্দ। তো এই অবধি আজকে থাকলো শিক্ষার্থী বন্ধুরা। পরের দিন আমি উপমিত কর্মধারায় সমাস কাকে বলে, উপমান কর্মধারায় সমাস কাকে, রূপক কর্মধারায় কাকে বলে, মধ্যপদলিপি কাকে বলে, এবং এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং এদের সংজ্ঞা সহ এদের উদাহরণটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, যাই হোক, আজকের মতো এখানেই ক্লাস রাখছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রাখছি। তোমাদের প্রতি রইল আমার হার্দিক অভিনন্দন ও ভালোবাসা।